আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট 360 এর পক্ষ থেকে আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি সবাই ষষ্ঠ শ্রেণী থেকে জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্স সহ সকল চাকরির পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। একটি গুরুত্বপূর্ণ টপিকস। আপনি পড়াশোনা করে জীবনের যেই প্রান্তেই যান না কেন, আপনি যেখানেই যান না কেন, আপনার এই ভার্বের ব্যবহারের প্রয়োজন পড়বেই। তো রাইট ফর্ম অফ ভার্ব অনেকেই আপনারা বই থেকে পড়েছেন, অনেকে অনেক বই থেকে পড়েছেন, বইয়ে অনেকগুলো রুলস দেওয়া আছে। আমি নিজেও স্টুডেন্ট পড়াই, আমি দেখেছি যে ভার্বের ব্যবহার যদি ওইভাবে পড়তে যাই বা পড়াতে যাই রুলস থেকে, তাহলে দেখা যায় যে 70 থেকে 80টা রুলস মুখস্থ করতে হয় একজন স্টুডেন্টকে বা একজন প্রতিযোগীকে, কিন্তু আসলে আদৌ কি এটা মুখস্থ করা সম্ভব নয়। তাই অনেক দিন ধরে রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে কিছু নিয়ম বের করেছি যে খুব সহজে কিভাবে যারা দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ যারা ভার্বের ব্যবহারে দুর্বল বা ভার্বের ব্যবহার দেখলে ভয় পায়, তারা কিভাবে ভার্বের ব্যবহার করতে পারবে, আজকের সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারছেন আমরা আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট মানে সঠিক, ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ব এর সঠিক ব্যবহার। আমরা কিভাবে ভার্বের সঠিক ব্যবহার করব? তো সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের কিছু জিনিস শিখতে হবে। প্রথমে এখানে আছে ভার্ব এর রূপসমূহ। আমরা যদি ভার্বের ব্যবহার করতে যাই বা পরীক্ষা দিতে চাই, পরীক্ষার প্রস্তুতি নিতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা সবার আগে জানা প্রয়োজন সেটি হচ্ছে ভার্বের কিছু রূপ। তো ভার্বের রূপসমূহ, ভার্বের এখানে আমি 6টি রূপ লিখেছি। এখানে মূলত ভার্ব এই রূপগুলো গ্রহণ করে বা এই রূপগুলো ধারণ করে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি নাম্বার 1-এ আছে বেস ফর্ম। বেস ফর্ম অর্থাৎ হচ্ছে মূল ভার্ব, মূল ফর্ম। এখানে আছে বেস ফর্ম সমান আমরা ধরে নিয়েছি V1। বেস ফর্ম সমান V1। তাহলে আমরা এখানে এক্সাম্পল দেখে নেই। V1 কি? যেমন ড্রাইভ, চালানো; ইট, খাওয়া; ব্রেক, ভাঙা। এই তিনটি হচ্ছে বেস ফর্ম। এরপরে ভার্বের যে আরো ফর্ম শিখতে হবে, তার ভিতরে নাম্বার 2-তে রয়েছে পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম, এটাকে আমরা লিখেছি এখানে V2, ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে আরেকটা কথা বলে রাখি, ভার্বের যে V2 রয়েছে, V2 ফর্ম, এটি শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। এটি অন্য কোথাও ব্যবহৃত হয় না, শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এখানে রয়েছে V2। ড্রাইভের V2 হচ্ছে ড্রোভ, ইটের V2 হচ্ছে অ্যাট, ব্রেকের V2 হচ্ছে ব্রোক। এরপর আসি 3 নম্বর ফর্মে। এখানে রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা লিখি V3, ভার্বের V3। এখানে ড্রাইভের V3 হচ্ছে ড্রাইভেন, ইটের V3 হচ্ছে ইটেন এবং ব্রেকের V3 হচ্ছে ব্রোকেন। এই ছিল আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে নাম্বার 4-এ রয়েছে জিরান্ড ফর্ম। জিরান্ড ফর্ম হচ্ছে কি? V1 প্লাস ING, অর্থাৎ মূল ভার্বের সাথে ING যুক্ত হয়। জিরান্ডে কি হবে? মূল ভার্বের সাথে ING যোগ করতে হবে। তারপরে আমরা দেখি তাহলে ড্রাইভের জিরান্ড ফর্ম হচ্ছে ড্রাইভিং। তারপরে আছে ইটের জিরান্ড ফর্ম হচ্ছে ইটিং। ব্রেকের জিরান্ড ফর্ম হচ্ছে ব্রেকিং। তাহলে তারপরে রয়েছে নাম্বার 5 ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্মটা কি? ইনফিনিটিভ ফর্ম হচ্ছে 2 প্লাস V1, অর্থাৎ 2 এর পরে V1 ব্যবহার করা হয়, অথবা V1 এর আগে যদি 2 ব্যবহার করা হয় তাহলে সেটি হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্মটা আমরা এখানে লিখেছি
টু ড্রাইভ, টু ইট, টু ব্রেক, অর্থাৎ প্রত্যেকটার পূর্বে কি রয়েছে, টু রয়েছে এবং টু এর পরে কি রয়েছে, ভিয়ন রয়েছে। আরেকটা ফর্ম হচ্ছে যেটি হচ্ছে নাম্বার 6, এস অথবা ইয়েস ফর্ম। এখানে একটা কথা না বললেই নয়, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। তাহলে আমরা দেখেছি এখানে যে এস বা ইয়েস ফর্ম অর্থাৎ হচ্ছে ভিয়ন প্লাস এস অথবা ইয়েস। একটা কথা মনে রাখতে হবে যে এস এবং ইয়েস এটি শুধুমাত্র ভিয়নের সাথেই যুক্ত হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত হয়। কোথায় এস বসে কোথায় ইয়েস বসে সেটা অনেকেই জানে না, প্রায় 90% স্টুডেন্টস জানে না যে কোথায় এস এবং কোথায় ইয়েস বসে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের আসি আজকের আলোচ্য বিষয়ে, যে বেস এস বা ইয়েস ফর্ম হচ্ছে ভিয়ন প্লাস এস অথবা ইয়েস। যেমন ড্রাইভস, ড্রাইভের সাথে এস যোগ হয়েছে ড্রাইভস, ইটের সাথে এস যোগ হয়েছে ইটস, তারপর আছে ব্রেকস। এই হচ্ছে ভার্বের টোটাল 6টি রূপ। ভার্বের এই 6টি রূপ অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এবং যদি ভার্বের ব্যবহারে আপনি ভালো হতে চান বা পাকাপোক্ত হতে চান সোজা কথায়, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথমে আপনাকে ভার্বের এই 6টি রূপ আপনাকে চিনতে হবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে এটি আপনাদের মুখস্থ করতে হবে বা চিনতে হবে। আমি পাশে সরে যাচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এই মুহূর্তে বোর্ড থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসি যে বিষয়গুলো মনে রাখতে হবে, আপনাদের অবশ্যই মনে রাখা যেগুলো জরুরি বা যেগুলো অবশ্যই মনে রাখা জরুরি সেটি হচ্ছে আপনাদের এই 4টা জিনিস ভালো করে মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি, ভার্ব টু বি, এখানে আমরা দুইভাবে লিখতে পারতাম, আমরা বি ভার্ব লিখতে পারতাম, বি ভার্বও লেখা যাইতো, তো আমি লিখেছি ভার্ব টু বি। আপনাকে যে জিনিসটি চিনতে হবে সেটি হচ্ছে ভার্ব টু বি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ভার্ব টু বি এর আওতায়, ভার্ব টু বি এর আওতায়। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ভার্ব টু বি হচ্ছে কি, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো হচ্ছে ভার্ব টু বি। আপনারা অবশ্যই এই কয়টি মনে রাখবেন। তারপরে আসি ভার্ব টু ডু। ভার্ব টু ডু কি, অথবা ডু ভার্ব। ভার্ব টু ডু হচ্ছে ডু, ডাজ, ডিড, এই তিনটি হচ্ছে ভার্ব টু ডু। অবশ্যই মনে রাখতে হবে তিনটি হচ্ছে ভার্ব টু ডু, ডু, ডাজ, ডিড। এরপরে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব টু হ্যাভ অথবা হ্যাভ ভার্ব। ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো হচ্ছে ভার্ব টু হ্যাভ। আমি আবারও বলছি, ভার্ব টু হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তারপরে আসি ভার্ব টু মডাল অথবা মডাল অ্যান্ড সেমি মডাল, অর্থাৎ মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। তাহলে আমরা দেখি ভার্ব টু মডাল এবং সেমি মডালের ভিতরে কি পড়ছে। তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়েছি আমি, এগুলো হচ্ছে ভার্ব টু মডাল। আমি আবারও বলছি, ভার্ব টু মডালগুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এবং সেমি মডাল অর্থাৎ মডালের মতো কাজ করে সেমি মডাল। সেমি মডালগুলো হচ্ছে ইউজ টু, ওড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে সেমি মডাল। তাহলে আমরা আরেকবার দেখে নেই ভার্ব টু মডাল এবং সেমি মডালগুলো দেখে নেই। ভার্ব টু মডাল এবং সেমি মডাল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু, এম টু, ইজ টু, আর টু,
ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো ছিল মডাল অ্যান্ড সেমি মডাল। আমি পাশে সরে যাচ্ছি, আপনাদের প্রয়োজনে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এবারে আমরা দেখব কিভাবে আমরা ভার্বের ব্যবহার করব এবং সহজ পদ্ধতিতে কিভাবে করা যায়। তো এখানে সর্বপ্রথমে আছে, আমি লিখেছি রুল 1, রুল 2, রুল 3। এই রুল 3টি আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে এই রুল 3টি কিভাবে বলা হয়েছে। রুল 1-এ আমি লিখেছি মডাল সমান সমান V1, মডাল সমান V1, অর্থাৎ আমরা যে একটু আগে মডাল অক্সিলারি ভার্ব পড়েছিলাম, সে মডাল ভার্বগুলো সমান কি হবে, V1 হবে। যদি কোথাও মডাল থাকে, মডাল ভার্ব থাকে, তাহলে সেখানে আমরা ভার্বের V1 অথবা বেস ফর্ম বসাবো, অর্থাৎ বেস ফর্ম বসাবো। এরপরে আছে মডাল প্লাস বি, অর্থাৎ মডাল ভার্বের পরে যদি বি থাকে, যেমন ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, এরকম মডাল প্লাস যদি বি থাকে তাহলে আমরা V3 বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এরপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, রুল 3-তে হচ্ছে মডাল প্লাস হ্যাভ। মডাল ভার্বের সাথে যদি হ্যাভ যুক্ত থাকে, অর্থাৎ ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, শ্যাল হ্যাভ, অর্থাৎ মডাল প্লাস যদি হ্যাভ থাকে তাহলে আমরা V3 বসাবো। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে মডাল সমান সমান আমরা বসাবো V1। এরপরে যদি মডাল প্লাস বি থাকে তাহলে আমরা বসাবো V3। এরপরে যদি মডাল প্লাস হ্যাভ থাকে তাহলে আমরা V3 বসাবো। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই যে কিভাবে আমরা আনসার করব। তো আমরা এখানে দেওয়া আছে, প্রথমে এখানে দেওয়া আছে যে হি ক্যান ডিড, ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে ডিড, হি ক্যান ডিড দ্য ওয়ার্ক। এখানে হি ক্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান আছে, ক্যান হচ্ছে মডাল ভার্ব, ক্যান হচ্ছে মডাল ভার্ব। আমরা সূত্র হচ্ছে আমাদের মডাল সমান V1, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিড আছে, হি ক্যান ডিড দ্য ওয়ার্ক, কিন্তু আমাদের এখানে যেহেতু ক্যান আছে তার মানে V1 বসাতে হবে আমাদের, তাহলে এখানে ডু হবে, ডিড হবে না, হবে ডু, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ মডাল ভার্ব থাকার কারণে আমরা এখানে ভার্বের V1 বসিয়েছি। 2 নম্বর এক্সাম্পলে আমরা যেটা আছে এখানে, ইউ শুড ওয়েন্ট দেয়ার, ইউ শুড ওয়েন্ট দেয়ার, এখানে শুড রয়েছে, শুড হচ্ছে আমরা জানি মডাল ভার্ব, মডালের পরে সবসময় V1 বসাতে বলা হয়েছে, তার মানে এখানে ওয়েন্ট আছে, ওয়েন্ট হচ্ছে V2, আমরা এখানে V1 ব্যবহার করব, তাহলে ইউ শুড গো দেয়ার, এখানে V1 হবে গো, ইউ শুড গো দেয়ার। আশা করি বুঝতে পারছেন সবাই। এরপরে 3 নম্বর এক্সাম্পলে যেটি আছে সেটি হচ্ছে হি ক্যান বি গো দেয়ার, হি ক্যান বি। আপনাদের একটা কথা আগেই বলা হয়েছে রুলসে, এখানে 2 নম্বর রুলস দেখেন, আপনারা ফলো করেন যে মডাল প্লাস বি, মডাল ভার্বের পরে বি থাকলে সেখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি পাস্ট ফর্ম, হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের V2 বসাতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে আছে হি ক্যান, আমাদের এখানে ক্যান আছে মডাল, সাথে আছে কি বি, তার মানে এই 2 নম্বর রুলসে পড়ছে মডাল প্লাস বি। তাহলে হি ক্যান বি গো দেয়ার, এখানে হি ক্যান বি গো দেয়ার আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের আছে গো, কিন্তু গো হবে না, কারণ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, অর্থাৎ V3 বসাতে হবে, হি ক্যান বি গন দেয়ার। এরপরে 4 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে এখানে আছে আই মাস্ট বি হেল্পিং হিম, আই মাস্ট বি হেল্পিং হিম, এখানে মাস্ট আছে একটি মডাল, সাথে আছে কি বি, মডাল প্লাস বি, এখানে হেল্পিং আছে অর্থাৎ জিরান্ড ফর্ম দেওয়া আছে, V1 প্লাস আইএনজি দেওয়া আছে, কিন্তু এখানে কখনোই জিরান্ড ফর্ম বসবে না, তার মানে হচ্ছে মাস্ট প্লাস বি, অর্থাৎ মডাল প্লাস বি আছে, মডাল প্লাস বি তার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হবে কি হেল্পড। হেল্পের V2 হচ্ছে হেল্পড, V3 হচ্ছে হেল্পড, তাহলে আই মাস্ট বি হেল্পড হিম। এরপরে আমরা পরবর্তী এক্সাম্পলে আসি, দে উইল হ্যাভ ব্রেক দ্য গ্লাস। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা বলেছিলাম মডাল প্লাস হ্যাভ, অর্থাৎ মডাল প্লাস হ্যাভ যদি কোথাও থাকে, মডাল প্লাস হ্যাভ, তাহলে সেখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের V3 বসবে। তো আমরা এখানে লিখেছি দে উইল হ্যাভ, এখানে উইল আছে মডাল, সাথে আছে কি
হ্যাভ, সাথে আছে হ্যাভ, তার মানে মডাল প্লাস হ্যাভ ভার্ব হয়েছে, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসাতে হবে। যার জন্য আমরা এখানে লিখেছি দে উইল হ্যাভ ব্রেক দ্য গ্লাস। ব্রেকের V3 কি আমাদের সেটা জানতে হবে, তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে আমরা এখানে লিখবো ব্রোকেন। তো এই ছিল আমাদের 1, 2 এবং 3 নম্বর রুলসের এক্সাম্পলগুলো। আশা করি এখানে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অথবা ভিডিওটি একটু টেনে দেখবেন আবার। এরপরে আসি রুল 4। রুল 4-এ যে কথাটি বলা হয়েছে ভার্ব টু ডু সমান V1, খুব ভালো করে মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন। এখানে লেখা আছে ভার্ব টু ডু সমান V1, অর্থাৎ যদি কোথাও ডু ভার্ব থাকে, ডু ভার্ব কি কি ছিল আমাদের, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এই তিনটি ছিল আমাদের ডু ভার্ব। যদি এই ডু ভার্ব কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে তার ভার্বটি হবে V1, অর্থাৎ বেস ফর্ম বা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে আসি। এখানে লেখা আছে শি ডিড নট ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। শি ডিড নট ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। এখানে ডিড আছে, ডিড হচ্ছে কি আমাদের, ডিড হচ্ছে ডু ভার্ব, ডিড হচ্ছে ডু ভার্ব, তার মানে ডু ভার্ব আছে। এখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে V2, কিন্তু আমাদের বলা আছে যে ভার্ব টু ডু সমান V1, তাহলে এখানে আমরা V2 বসাইতে পারি না। তার মানে হচ্ছে শি ডিড নট ড্যাশ টু কলেজ ইয়েস্টারডে, তাহলে শি ডিড নট গো টু কলেজ। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেকে যে ভুলটা করে থাকেন যে এই সেন্টেন্সে ডিড আছে তার মানে হচ্ছে এটি পাস্ট টেন্স। হ্যাঁ, মানছি এই সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এই সেন্টেন্সটিতে ডিড থাকার কারণে পাস্ট টেন্স আছে, তাই বলে আমরা এখানে দুইবার পাস্ট ফর্ম করতে পারি না একটা সেন্টেন্সকে। যার জন্য আমাদের এখানে ডিড দেওয়া আছে, আমরা পরবর্তী ভার্বটাকে অবশ্যই V1 এ রূপান্তর করব, কারণ হচ্ছে দুইবার পাস্ট ফর্ম করা যাবে না। যার জন্য আমরা এখানে ডিড আছে তাই আমরা এখানে গো দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে যেহেতু আমরা জানি সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এরকম যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য এখানে ডিড বসেছে, কিন্তু তাই বলে ভার্বটিও পাস্ট হয়ে যাবে না, এখানে ভার্বের অবশ্যই বেস ফর্ম বসাতে হবে। এরপরে আছে 2 নম্বর এক্সাম্পল আছে হোয়ার ডাজ শি লিভস। হোয়ার ডাজ শি লিভস। আমি অনেক চাকরির পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, BCS পরীক্ষায়, অনেক জায়গায় আমি এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি এবং অনেক প্রশ্ন দেখেছি যে এখানে এরকমের থাকে হোয়ার ডাজ শি লিভস। আমরা যখন 4টা অপশন থাকে আমাদের, বা ব্যাংকের পরীক্ষায় 5টা অপশন থাকে, তখন আমরা এই লিভসটাকেই ব্যবহার করি। কেন জানেন? আমরা লিভসটাকে ব্যবহার করি একটা কারণে, সেটা হচ্ছে আমরা দেখছি এখানে ডাজ আছে, ডাজ মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, এরকমের একটা কিছু ভাবি আমরা। না, এটা ভাবার কোনো অবকাশ নেই। কারণ হচ্ছে কি, আমি বলছি এটা ভাবার কোনো প্রকারের সুযোগ নেই। এখানে ওয়্যার ডাজ, এখানে একবার প্রেজেন্ট ফর্ম করা একবার করা হয়েছে, এখানে এস বাই এস যোগ করা হয়েছে। আমরা জানি যে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, কিন্তু এখানে ডু এর সাথে যেহেতু লাস্টে ও আছে তাই ইএস যোগ হয়েছে, আর কিচ্ছু না। তাহলে এখানে ডাজ দেওয়া হয়ে গেছে, পরের বার আর ভার্বের সাথে এস ব্যবহারের কোনো সুযোগ নেই। তাই আমি বলবো যে এটা ভালো করে খেয়াল করবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। আপনারা দেখেন বা একটা এক্সাম্পল, যে ওয়্যার ডাজ শি লিভ, প্রশ্ন করা হয়েছে, লিভস আছে কিন্তু লিভস হবে না, কি হবে? শুধুমাত্র বেস ফর্মটা বসবে, বেস ফর্মের সাথে কিছু যোগ করা যাবে না। তাহলে হোয়ার ডাজ শি লিভ হবে, হোয়ার ডাজ শি লিভ। যদি আপনারা লিভস দেওয়া থাকে সেটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কাটা যাবে। এরপর আসে 3 নম্বর এক্সাম্পলে। 3 নম্বর এক্সাম্পলে আছে ওয়েন ডিড হি। এখানে ডিড আছে, অর্থাৎ আমাদের এখানে রয়েছে ভার্ব টু ডু। তাহলে ভার্ব টু ডু থাকার মানে হচ্ছে আমাদের এখানে V1 বসাতে হবে। তাহলে ওয়েন ডিড হি ড্যাশ হি কেম হিয়ার। ওয়েন ডিড হি কেম হিয়ার। এখানে একটা জিনিস আমরা দেখছি, এখানে কেইম আছে, এখানে কেইম আছে, অর্থাৎ ভার্বের V2 দেওয়া আছে, কিন্তু আমাদের বলা আছে যে যদি ভার্ব টু ডু হয় তাহলে সেখানে অবশ্যই আমরা V1 বসাবো। তাহলে এখানে আমাদের ডিড দেওয়া আছে, ডিড যেহেতু দেওয়া আছে ভার্ব টু ডু, তাই আমরা এখানে কেইম বসাতে পারবো না। তাহলে ওয়েন ডিড হি কাম হিয়ার। আশা করি এই রুলসগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর এখানে মনে হয় যে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না।
রুল 5, ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ অর্থাৎ যদি কোথাও হ্যাভ ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ ভার্ব থাকে, ভার্ব টু হ্যাভ, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ভার্বের ভিতরি বসবে। যদি কোথাও হ্যাভ ভার্ব থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ভিতরি বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো আমরা এক্সাম্পল দেখবো এবার। এক্সাম্পল আছে হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে আমাদের হ্যাভ ভার্বের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে হ্যাজ। হ্যাভ ভার্ব কি? ভার্ব টু হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে আমরা এখানে হ্যাজ পেয়েছি, তাহলে হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে ডু আছে, ডু হয়েছে ভিওন, অর্থাৎ বেস ফর্মে দেওয়া আছে, ডু আছে, তাহলে আমরা ডু এর ভিতরি বসাবো, অর্থাৎ তাহলে হি হ্যাজ ডু ডিড ডান, তাহলে ভিতরি কি? ডান। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ যদি কোনো জায়গায় হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা কোনো সেন্টেন্সে হ্যাভ ভার্ব থাকলে তারপরে আমরা ভার্বের ভিতরি বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এরপর আছে দে উইল হ্যাভ, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে উইল হ্যাভ, এটাও ভার্ব টু হ্যাভ এর ভিতরে পড়ছে। তাহলে দে উইল হ্যাভ হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে হেল্প আছে, তাহলে হেল্প যেহেতু আছে, হেল্প হচ্ছে ভিওন, তাহলে এটার ভিটু যদি আমরা ভিতরি আমরা যদি করি তাহলে হেল্প, হেল্পড, হেল্পড, তাহলে দে উইল হেল্প দ্য পুয়ার। এরপর আছে 3 নম্বর উদাহরণে আছে হি হ্যাড ব্রেক দ্য কার। হি হ্যাড, এখানেও হ্যাড রয়েছে, তার মানে হচ্ছে ভার্ব টু হ্যাভ রয়েছে, অর্থাৎ হ্যাভ ভার্ব রয়েছে। তাহলে যদি কোথাও হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা সেখানে ভার্বের ভিতরি বসাবো। তাহলে এখানে আছে হি হ্যাড ব্রেক দ্য কার, তাহলে আমরা এখানে ব্রেকের পরিবর্তে ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN, ব্রোকেন, হি হ্যাড ব্রোকেন দ্য কার। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আসি রুল নাম্বার 6 এবং রুল নাম্বার 7, একটু ভালো করে লক্ষ্য করবেন সবাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, এবং পরীক্ষায় যে কোনো পরীক্ষায় একটা থাকে এই রুলসের উপরে। এটি হচ্ছে ভার্ব টু বি। ভার্ব টু বি আমরা আগেই দেখে নিয়েছি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো ছিল ভার্ব টু বি। ভার্ব টু বি এর 2টা নিয়ম রয়েছে, একটা হচ্ছে এখানে আমি লিখেছি রুল নাম্বার 6-এও লিখেছি ভার্ব টু বি, রুল নাম্বার 7-এও লিখেছি আমি ভার্ব টু বি। তার মানে রহস্য আছে এর ভিতরে, অবশ্যই রহস্য আছে, আপনারা খেয়াল করবেন। তাহলে একটা লেখা আছে ভার্ব টু বি সমান V1 প্লাস আইএনজি, আর একটা লেখা আছে ভার্ব টু বি সমান V3। তাহলে একই নিয়মে কিভাবে আবার 2টা নিয়ম হলো, একটা নিয়মের ভিতরে কেন 2টা নিয়ম আসলো আমরা এখন সেটা দেখব, এবং পরীক্ষায় একটা এখান থেকে থাকেই। তাহলে ভার্ব টু বি হচ্ছে ভার্ব টু বি থাকলে V1 প্লাস আইএনজি হয়, কখন V1 প্লাস আইএনজি হয় আর কখন V3 হয় আমরা সেটা দেখব। ভার্ব টু বি এর পরে V1 প্লাস আইএনজি হয় তখনই যখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। কোথায় থাকে? যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে। অ্যাক্টিভ ভয়েসে থাকলে ভার্ব টু বি এর পরে V1 প্লাস আইএনজি হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েস কিভাবে আমরা চিনবো? এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কিভাবে চিনবো? অ্যাক্টিভ ভয়েস চেনার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা অবশ্যই ভয়েস আমাদের চিনতে হবে, ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে হবে। আমরা সে বিষয়ে ক্লাস নেব অবশ্যই। তবে চেনার সহজ একটি উপায় আছে, সেটি হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করলে। সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ সাবজেক্ট যখন সক্রিয় থাকে, আমরা বলতে পারি সাবজেক্ট যখন সক্রিয় থাকে, সাবজেক্ট নিজে যখন কাজ করে তখন সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটি হচ্ছে ভার্ব টু বি সমান V3। তাহলে কখন V3 বসে? এখানে আরেকটি বিষয় আমরা দেখি, সেটি হচ্ছে এখানে প্যাসিভ ভয়েসের সময় V3 বসে। কখন V3 বসে? প্যাসিভ ভয়েসের সময় V3 বসে। এখন প্রশ্ন হচ্ছে স্যার প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, প্যাসিভ ভয়েস চেনারও সিস্টেম আছে, কৌশল আছে। আর সেটা সাবজেক্ট নিজে কাজ না করলে, অলস থাকলে, সাবজেক্ট নিজে না কাজ করে অলস থাকলে, অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে করায়, অথবা সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। এই যে অলস লিখেছি আমি, অলস এক কথায় বলতে পারি আমরা, আরো সুন্দরভাবে বলতে পারি নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ সাবজেক্ট যখন সক্রিয় থাকে তখন সেটি হয় অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে তখন সেটি হয় প্যাসিভ ভয়েস। তাহলে সাবজেক্ট নিজে কাজ না করে সে অলস থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, তখন সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা এক্সাম্পলে গেলে ভালো করে বুঝতে পারবো এক্সাম্পলটা কি। তাহলে আমরা প্রথমে এক্সাম্পলটা দেখে নেই। এখানে আছে গভট, অর্থাৎ গভর্নমেন্ট। গভট ইজ
এখানে বি ভার্ব আছে, কি আছে, ভার্ব টু বি আছে। গভট অর্থাৎ গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট, ইম্পোর্ট অর্থ কি, আমদানি করা। গভট ইজ ইম্পোর্ট, সরকার আমদানি করে সুগার ফ্রম চায়না। এখানে বলা হচ্ছে সরকার চায়না থেকে চিনি আমদানি করে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, সেটা বোঝার যে সিস্টেম সেটা আমি বলে দিচ্ছি, খুব সহজে বুঝতে পারবেন। এখানে বলছে সুগার, সুগার হচ্ছে চিনি, চিনিটা কে আনে, বলছে গভট। চিনি কি একা একা আসতে পারে না কারো আনতে হয়? আমার প্রশ্ন হচ্ছে এখানে চিনি কি একা কখনো ইম্পোর্ট হতে পারে না সরকারের আনতে হয় বা কারো আনতে হয়, কোনো মাধ্যমে আনতে হয়? তাহলে এখানে গভট হচ্ছে সাবজেক্ট, তাহলে কে আনে সুগার, গভট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম চায়না, চায়না থেকে চিনি আনে সরকার, তার মানে এখানে সাবজেক্ট সক্রিয়, তার মানে হচ্ছে এটি অ্যাক্টিভ ভয়েস। আমি এখানে পাশে লিখে রেখেছি অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। তাহলে আমরা এখানে দেখতে পারি যে গভট ইজ ইম্পোর্ট আছে, ইজ আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস যেহেতু তাহলে ইজ ইম্পোর্টিং। গভট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম চায়না। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলে যাই আমরা। দ্বিতীয় এক্সাম্পলে গেলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হব। সুগার ইজ ইম্পোর্ট ফ্রম চায়না, এখানে বলা হয়েছে সুগার চিনি, সুগার হচ্ছে সাবজেক্ট, সুগার ইজ ইম্পোর্ট, ইজ ইম্পোর্ট ফ্রম চায়না। এখন চিনি কি চায়না থেকে একা একা আসতে পারে? চিনি অবশ্যই চায়না থেকে কারো না কারো আনতে হবে, মাধ্যম লাগবে, মিডিয়াম লাগবে। তাহলে আমাদের এখানে বলছে সুগার ইজ ইম্পোর্ট ফ্রম চায়না, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ এখানে সাবজেক্ট কোনো কাজ করেনি, সাবজেক্ট অলস, তাই আমরা এখানে বুঝে নিয়েছি এটি প্যাসিভ ভয়েস। তার মানে হচ্ছে সুগার ইজ ইম্পোর্টিং না হয়ে এখানে ইম্পোর্টেড হবে, IMPORTED, ইম্পোর্টেড। সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না, এটি প্যাসিভ ভয়েস, আমি এখানে লিখে রেখেছি, এটি প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। তারপরে আসি আমরা তৃতীয় এক্সাম্পলে। দ্য বুক ওয়াজ কালেক্ট, দ্য বুক ওয়াজ কালেক্ট, এখানে বলা হয়েছে দ্য বুক ওয়াজ কালেক্ট, এখানে ওয়াজ আছে, তার মানে হচ্ছে এখানে ভার্ব টু বি রয়েছে, এখানে যেমন ভার্ব টু বি রয়েছিল এখানেও ভার্ব টু বি আছে। দ্য বুক ওয়াজ কালেক্ট ফ্রম নিউ মার্কেট। এখন দ্য বুক বইটি কালেক্ট করা হয়েছিল নিউ মার্কেট থেকে, বইটি সংগ্রহ করা হয়েছে নিউ মার্কেট থেকে। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, দেখবেন যে দ্য বুক, এখানে বইটাকে কে আনছে, এখানে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়, সাবজেক্ট অলস, এখানে সাবজেক্ট কাজ করে নাই, বইটাকে কে আনছে সেটা এখানে বলা হয় নাই, যার কারণে দ্য বুক ওয়াজ কালেক্ট ফ্রম নিউ মার্কেট লেখা আছে, বইটি তো একা একা নিউ মার্কেট থেকে আসতে পারেনি, তার মানে হচ্ছে এখানে সাবজেক্ট দুর্বল অর্থাৎ নিষ্ক্রিয় অলস হিসেবে কাজ করেছে, তাই এখানে আমরা কালেক্টেড লিখে দিব। অর্থাৎ এটি হচ্ছে প্যাসিভ ভয়েসের এক্সাম্পল, যার কারণে এখানে ভার্বের V3 বসিয়েছি আমরা। এরপরে আসি আমরা রুল নাম্বার 8, রুল নাম্বার 9। রুল 8 এবং 9 একটি গুরুত্বপূর্ণ রুলস এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। এটি হচ্ছে ইনফিনিটিভ টু, আমরা একটু আগে ইনফিনিটিভ টু পড়ে এসেছিলাম। ইনফিনিটিভ টু সমান সমান হচ্ছে ভি অন, ইনফিনিটিভ টু সমান সমান হচ্ছে ভি অন। তাহলে আমরা জানি ইনফিনিটিভ টু সমান সমান ভি অন, কিন্তু এক্সেপশনাল একটা ব্যাপার আছে, কিছু ব্যতিক্রম আছে, কয়েকটা ওয়ার্ড আছে যে এগুলো দেখতে হবে। এই যে এখানে আছে উইথ আ ভিউ টু, আমরা যেমন বলছি ইনফিনিটিভ টু সমান সমান ভি ওয়ান, কিন্তু কয়েকটা জায়গায় ভি ওয়ান হবে না। তার ভিতরে একটি হচ্ছে উইথ আ ভিউ টু, গেট ইউজড টু, এডিক্টেড টু, বি ইউজড টু, লুক ফরওয়ার্ড টু। ভালো করে এই নিয়ম কয়টা মনে রাখলেই হবে, ভালো করে এখানে 1 2 3 4 5টি জিনিস আছে, এই 5টি জিনিস আমাদের ভালো করে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, যেভাবে সুবিধা হয় আপনাদের, মেমোরাইজ করে হোক বুঝে হোক। এখানে লেখা আছে উইথ আ ভিউ টু, গেট ইউজড টু, এডিক্টেড টু, বি ইউজড টু, লুক ফরওয়ার্ড টু সমান সমান ভি ওয়ান প্লাস আইএনজি। অর্থাৎ এখানে যেমন ছিল ভি ওয়ান আর এখানে থাকবে ভি ওয়ান প্লাস আইএনজি। শুধু ইনফিনিটিভ টু থাকলে সেখানে আমরা ভি ওয়ান বসাবো, আর যদি কোথাও উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু থাকে, তাহলে আমরা এখানে ভি ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করব। আমরা দেখেছি ইনফিনিটিভ টু সমান সমান ভি ওয়ান, ইনফিনিটিভ টু সমান সমান ভি ওয়ান হয়, আর উইথ এ ভিউ টু, গেট ইউজ টু,
লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, বি ইউজ টু, এগুলো থাকলে V1 প্লাস আইএনজি হয়। তাহলে আমরা এখানে এক্সাম্পলগুলো দেখে নিই। আই স হিম টু, এখানে টু রয়েছে। আই স হিম টু, এখানে আছে গোয়িং দেয়ার। যেহেতু এখানে ইনফিনিটিভ টু আছে, শুধু টু আছে, এই টু হচ্ছে ইনফিনিটিভ। এখন একটা প্রশ্ন থাকতে পারে, ইনফিনিটিভ কি? তাহলে ইনফিনিটিভ হচ্ছে যখন মূল ভার্বের পূর্বে যখন টু ব্যবহৃত হয়, ভার্বের পূর্বে যখন টু ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইনফিনিটিভ টু। তাহলে এখানে আই স হিম টু গো, গোয়িং লেখা আছে, গোয়িং দেয়ার। তাহলে এখানে যেহেতু টু আছে, টুর পরে অবশ্যই আমাদের V1 আনতে হবে, তার মানে গোয়িং না হয় কি হবে, গো দেয়ার। আই স হিম টু গো দেয়ার। আশা করি বুঝতে পারছেন সবাই। এরপর হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট টু বট সাম ড্রেস, বট সাম ড্রেস। এখানেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে টু আছে, টু এর পরে ভার্ব আছে, তার মানে ভার্বের পূর্বে টু আছে, এটি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমাদের এখানেও V1 বসবে। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, টু বটের জায়গায় কি হবে, বাই হবে, BUY, বাই সাম ড্রেস হতে পারে, বাই সাম বুকস হতে পারে, বাই সাম ফুডস হতে পারে, হ্যাঁ, অন্য কিছু হতে পারে। তারপর আছে কি উইথ আ ভিউ টু। আমরা একটা জিনিস খেয়াল করবো, আমাদের বলা হয়েছিল যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে V1 প্লাস আইএনজি হবে। তাহলে এখানে আছে উইথ আ ভিউ টু, তাহলে এই যে পুরোটাই আছে উইথ আ ভিউ টু, তার মানে এখানে শুধু টু নেই, তার মানে এখানে হবে V1 প্লাস আইএনজি। তাহলে উইথ আ ভিউ টু বাই আছে, তাহলে বাইং, BUYING। উইথ আ ভিউ টু বাইং সাম বুকস শি ওয়েন্ট টু লাইব্রেরি, সে কিছু বই কেনার জন্য লাইব্রেরিতে গিয়েছিল। ভার্বের সাথে কেন আইএনজি বসেছে, এখানে উইথ আ ভিউ টু আছে, যার কারণে আইএনজি বসেছে, কারণ এটা ছিল এক্সেপশনাল। এবারে আসি আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, নাম্বার 10। এখানে বইতে আসলে এভাবে লেখা নাই, তারপর আমি শর্ট করার জন্য, বোঝাবার জন্য আমি এখানে এভাবে লিখেছি। সকল প্রিপোজিশন আমি এখানে লিখে দিয়েছি টু বাদে, অর্থাৎ টু বাদে বাকি যত প্রিপোজিশন আছে, টু ছাড়া ইংরেজিতে যত প্রিপোজিশন আছে, গ্রামারে যত প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা জানলাম টু ব্যতীত, অর্থাৎ টু বাদে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব বসবে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। বাই রিড বুকস ইউ ক্যান গ্যাদার নলেজ, অর্থাৎ বই পড়ে তুমি জ্ঞান লাভ করতে পারো, বা জ্ঞানে সমৃদ্ধ হতে পারো, বা জ্ঞান অর্জন করতে পারো, বা জ্ঞান জমাতে পারো। তাহলে বাই রিড, এখানে আছে বাই, বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সব সময় আইএনজি যুক্ত ভার্ব বসবে, তার মানে হচ্ছে বাই রিডের জায়গা হবে রিডিং। বাই রিডিং বুকস ইউ ক্যান গ্যাদার নলেজ। এরপরে রয়েছে ফর বাই সাম ড্রেস শি ওয়েন্ট টু মার্কেট, ফর বাই সাম ড্রেস শি ওয়েন্ট টু মার্কেট। এখানেও আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, ফর আছে, ফর হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে আছে বাই আছে V1 এ, কিন্তু আমাদের আইএনজি যুক্ত করতে হবে, কারণ আমরা জানি, আমরা শিখলাম টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব হয়। তাই এই ভার্বটির ক্ষেত্রেও, এই সেন্টেন্সটির ক্ষেত্রেও আমাদের ফর প্রিপোজিশন থাকার কারণে বাইন বা বট না হয়ে কি হয়েছে, বাইন। তাহলে ফর বাইং সাম ড্রেস শি ওয়েন্ট টু মার্কেট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আবার আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে। তো এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট অন, কারণ ভিডিও এত বড় করা যায় না, তাহলে আপনাদেরও দেখতে ইচ্ছে হবে না, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তাই এটি আমরা পার্ট অনের মাধ্যমে করেছি। আমাদের এটা ছিল পার্ট অন, আমরা পরবর্তীতে পার্ট 2 নিয়ে আসব আপনাদের মাঝে। আশা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, কমেন্টে জানালে আমরা উৎসাহ পাবো এবং আমরা নতুন ভিডিও নিয়ে আসবো এই ভার্বের ব্যবহারের উপরে এবং অন্যান্য টপিক্সের উপরে।
তো এরপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমাদের, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা খুব সহজে পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।